ভোলে বাবা পার করে গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল আর ঝিলের মায়েরা সবাই নার্সিংহোম থেকে বাড়ি চলে এসেছে। আর বাড়িতে এসে ঝিল খুব কান্নাকাটি করছে। তখন ওর মা দিদি সবাই জিজ্ঞাসা করছে যে তোর কি হয়েছে। তখন বলে আমার খুব মাথা ব্যথা করছে। তখন ওর বন্ধু বলে মাথা ব্যথা করছে, তাহলে চল একবার ডক্টরের কাছে নিয়ে যাই। তখন বলে না, আমি কোনো ডক্টরের কাছে যাবো না। আর শোন, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে বলেছে কথা বলতে, এটা তোর বাড়ি, তুই এখান থেকে বেরিয়ে যা, এসব বলে। তখন ঝিলের আরও বন্ধুরা বলে কাকিমা ওর কী হয়েছে একটু বলো না প্লিজ। তখন ওর দিদি বলে আমরা কি জানি ওর কী হয়েছে, তা জানলে তো অবশ্যই বলতাম। তখন ঝিলের দিদি ঝিলের কাছে যায় আর বলে বল না বোন, কী হয়েছে, তোর কি খুব মাথা ব্যথা করছে? তো হ্যাঁ, আমার খুব মাথা ব্যথা করছে। তখন ঝিলের মা বলে তাহলে চল আরেকবার আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। আর তোকে তো এখনই নিয়েছিলাম, অতটা রাস্তা যাওয়া আসা করলি, এখন কি সে কী হয়েছে তা কে জানে। তখন ওর বন্ধু বলে তাহলে এক কাজ করি, যে পাড়া ডক্টরকে না দেখে নিই, পাড়া ডক্টরের কাছে একবার যাই, এসব বলে। তখন ওর মা বলে যে তাই কি কখনো হয়, পাড়া ডক্টরের কাছে কি যাওয়া যায়? এক ডক্টর দেখছে আর এক ডক্টর কী করে দেখবে, এসব বলে। তখন ঝিলের মা ঝিলের কাছে যায় আর বলে মা তোর কি সত্যি খুব ব্যথা হচ্ছে মাথা? তো হ্যাঁ মা, খুব কষ্ট হয়েছে আমার, এসব বলে আর ওর মাকে জড়িয়ে ধরে থাকে। তখন বলে চল না একবার স্বাক্ষর কাছে নিয়ে যায় তোকে। তখন বলে না, আমি আর কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, কোনো ডক্টর দেখাতে আমি যাবো না। তখন ওখানে ওদের পাড়া কাকিমারা বলে হ্যাঁ গো মিনু, কী হয়েছে মেয়েটা এখন পর্যন্ত সুস্থ হলো না। তখন বলে যে কী করে বলবো আমরা, বলো, মেয়েটা তো ভালোই ছিল গো, হঠাৎ করে মাথা ঘুরতে লাগলো, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না এখন কী থেকে কী হতে চলেছে তা। অন্যদিকে সাক্ষ্য ওর নার্সিংহোমে সব পেশেন্টদেরকে দেখছে। আর পেশেন্টকে দেখার পরে তখন বলছে আচ্ছা একটা কথা বলবো আপনাকে, না রাগ করলে? তো হ্যাঁ বলুন। আগের দিন যখন এসেছিলাম তখন আপনি খুব বকাবকি চিৎকার চেঁচামেচি করছিলেন, তাই আজ ভয়ে ভয়ে এসেছি যাতে আপনি না বকাবকি করেন। আসার সময় ঠাকুরকে বলে এসেছি যেন ডক্টর যেন মন মেজাজ ভালো থাকে। তখন সাক্ষ্য বলে কেন, আমাকে ভয় পাওয়ার মতো কী আছে, আমি কি বাঘ নাকি ভাল্লুক? তখন বলে না, তবুও কোথাও একটা ভয় পাচ্ছিলাম। তখন সাক্ষ্য বলেন না কি বলুন তো, আমরা চাই আপনাদের শরীরটা সুস্থ হোক, আমরা সেই কারণে একটু চিৎকার করে ফেলি। আপনারা যদি ভালো থাকেন তাহলে আমাদের মনে হয় যে না, আমরা কাজের প্রতি সাকসেস হতে পেরেছি। কিন্তু আপনারা যদি ভালো না হন তাহলে মনে হয় আমাদেরই কোথাও একটা গাফিলতি রয়ে গেছে, তাই আপনাদেরকে এ ধরনের করে আমাদেরকে একটু বোঝাতেই হয়। তখন মেয়েটা বলে তা কিন্তু ঠিক বলেছেন। তখন সাক্ষ্য প্রেসক্রিপশনটা দিয়ে দেয় আর বলে ওষুধগুলো কিনে ঠিক টাইম মতো খাবেন, আর 1 সপ্তাহ পর আপনি আমার কাছে আসবেন। তখন বলে দাঁড়ান, আমার ঘরে কিছু ওষুধ আছে দিয়ে দিচ্ছি। তখন দেওয়া হয়ে গেলে বলে আপনি সত্যি খুব ভালো। তো হ্যাঁ, 1 সপ্তাহ পর আপনার রিপোর্ট করে পেশেন্ট নিয়ে আসতে হবে না, যে কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই কিন্তু হবে। তখন ওরা চলে গেলে সাক্ষ্য চেয়ারে বসে আর বলে যতবার তোমার চিঠিটা আমি দেখতে যাচ্ছি ততবার কেউ না কেউ চলে আসছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এবার আমি দেখেই ছাড়বো। এখনকার যুগে এবার কেউ চিঠি লাগে, তুমি তো টেক্সট করতে পারতে, তাহলে এতক্ষণ আমার কখনো পড়া হয়ে যেত। কিন্তু যা হোক, আমাকে এবার পড়তে হবে, আমি এবার পড়বো, তারপর আমি সব কিছু ডিসিশন ঠিক করব। এদিকে আবারও বলে ঝিলের মা ঝিলকে যে কি বল না মা, কী হয়েছে, মাথা ব্যথা করছে? তখন ও কাকিমারা আবারও বলে, তখন বলে তুমি এক কাজ করো না মিনু, যখন বুঝতে পারছো না তখন তুমি ওকে ওর শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। আর ওর বর তো নিজে ডক্টর, নিজে সব কিছু চেক আপ করছে। তখন ঝিল এই কথাটা শুনে রেগে যায়, আর ঝিল তখন ওই মেয়েদের কাছে তেড়ে যায় আর বলে এই শুনুন, আপনারা এসব উল্টোপাল্টা কথা বলছেন কেন? আপনাদেরকে কে বলেছে এখানকার আসতে? আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলে আমার বর হয়ে যায়? আপনারা এখান থেকে চলে যান, কিন্তু ভালো লাগছে না। তখন ওর বান্ধবীরা এসে বলছেন প্লিজ আপনারা একটু চলে যান না কাকিমা, ও খুব রাগ করছে। তখন ওরা সেখান থেকে চলে যায়। তখন ঝিল আবার ওখানে বসে থাকে আর ও দিদি জিজ্ঞাসা করে বোন কী হয়েছে, তোর খুব কষ্ট হচ্ছে? আমি বুঝতে পারছি তোর কোথায় কষ্ট হচ্ছে, তোর কি তোর বড় কথা খুব মনে পড়ছে? ঝিল এই কথাটা শুনে কিন্তু কথাটা নিতে পারেনি, তখন ওর বোনকে এক ধাক্কা মেরে ফেলে দেয়। এদিকে সাক্ষ্য চিঠিটা নিয়ে আবারও খুলতে যায়, যে খুলবে ঠিক তখনই অমনি চৌতি চলে আসে আর এসে সাক্ষ্য সাক্ষ্য করে চিৎকার করে। তখন বলে হ্যাঁ বল কী হয়েছে? তো চল না, একটা নিরঞ্জন ডাক্তারের পেশেন্ট খুব অসুস্থ, কিন্তু নিরঞ্জন আঙ্কেল তো আসেনি, তো তুই একবার দেখে নিবি। তখন সাক্ষ্য বলে আমি কী করে দেখবো বল, আমি তো ওর সম্বন্ধে কিছু জানি না পেশেন্টের সম্পর্কে। হ্যাঁ, মেজকামনির কাছ থেকে আমি ডিটেলসটা নিতে পারি, কিন্তু আমি হেল্প করতে পারি, আমি কি পুরোপুরি দেখতে পারবো? ঠিক তখনই চৌতিকে কেউ একজন ফোন করে আর বলে স্যার চলে এসেছে? তো হ্যাঁ, তো ঠিক আছে রাখছি। তখন চৌতি বলে চলে এসেছে নিরঞ্জন আঙ্কেল, তোকে আর চিন্তা করতে হবে না এখন।
এখন বল, তুই কি ব্যস্ত আছিস? তখন বলে, না, আমার সব পেশেন্ট দেখা হয়ে গেছে। তখন চৌতি বলে, আমারও সব পেশেন্ট দেখা হয়ে গেছে, তাহলে চল আমরা এক কাপ কফি খেতে পারি। তখন বলে, হ্যাঁ, কেন পারি না, তো চল তাহলে যাই আমরা ক্যান্টিনে। তখন সাক্ষ্য বলে, না, তুই এক কাজ কর, এখানেই আমার কফিটা নিয়ে আসার ব্যবস্থা কর, কারণ আমার এখানে একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। তখন বলে, মানে তুই এখনই বললি, আবার এখনই কি এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিস? তখন বলে, না, আমার নিজস্ব কোনো কাজ আছে তাই বলছি। তখন চৌতি বলে, আচ্ছা একটা কথা বলতো, কিছু তোকে বলি, মনে করিস না, ঝিলকের ব্যাপারে, ঝিলকি তোকে কিছু দিয়েছে? তখন সাক্ষ্য বলে, কিছু দিয়েছে? কি দিবে আমাকে ও? না, আমি শুনছিলাম হসপিটালের মধ্যে কানাঘুষো, বলতে পারিস এটা মিথ্যেও হতে পারে, মনে ভাবছিলাম যে ও নাকি তোকে একটা কাগজ দিয়েছে। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, দিয়েছে তো একটা কাগজ, তো কাগজটা পড়ে দেখেছিস কাগজটার ভিতরে কী আছে? তো বলে, না, আমি এখনও পড়ে দেখিনি, কিন্তু আমি পড়ে খুব তাড়াতাড়ি দেখে নেব। তখন চৌতি বলে, আমি কিন্তু জানি কাগজটার ভিতরে কী আছে। তখন সাক্ষ্য বলে, তাহলে বল না কী আছে। তখন বলে, না থাক, আমি বলছি না। তখন ও রেগে গেলে চৌতি বলে, ঠিক আছে বাবা, আমি বলে দিচ্ছি কী আছে। ওই কাগজটাতে আছে ডিভোর্স পেপার, ও তোকে ডিভোর্স দিয়েছে। তখন সাক্ষ্যকে বলে, তুই যদি বিশ্বাস না করি কাগজটা খুলে একবার দেখে নে। তখন সাক্ষ্য কাগজটা খুলে আর সেটা দেখে নেয়, আর তখন বলে, আচ্ছা চৌতি, একটা কথা বলতো, এই কাগজটা তো খুব ভালোভাবে যত্ন করে প্যাকিং করা ছিল, ওই কাগজটার ভিতরে যে ডিভোর্স পেপার আছে সেটা তুই কী করে জানলি? তখন চৌতি বলে, না, ঝিল যদি আমাকে না বলতো তাহলে কি আমি জানতে পারতাম? তুই বল, ও নিশ্চয়ই আমাকে বলেছে, বলেছে বলে তো আমি বুঝতে পারলাম, তাই তোকে বলতে পারলাম কি আছে না আছে। তখন চৌতি বলে, শোন, প্রথমে ভেবেছিলাম ওই মেয়েটা তোকে ছেড়ে যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে ওই মেয়েটা নাকি বয়ফ্রেন্ড আছে, আমি একটু শুনেছি। তখন বলে, শুনেছিস মানে? তো হ্যাঁ, এরকমও তো হতে পারে যে আমাদের তোদের মতো ভালোবাসা তো ওদের মধ্যে নাই, ওদের মধ্যে ভালোবাসা হলে কিন্তু ওরা অনেক কিছু করে, অনেক কিছু হচ্ছে গভীর সম্পর্ক ওরা জড়িয়ে পড়ে, হয়তো সেসব নিয়ে ছেলেটা ব্ল্যাকমেল করছে, তাই ও তোকে ডিভোর্স দিতে বাধ্য হচ্ছে, এসব বলে। তখন সাক্ষ্য বলে, শোন, এসব কথা আমি শুনতে চাই না, আর তুই এসব করে আমাকে বলবি না, বলে ও চেয়ারে বসে পড়ে। তখন চৌতি বলে, আচ্ছা তুই এত রিয়াক্ট করছিস কেন, আর তুই রাগারাগিরা করছিস কেন? ঠিক আছে বাবা, তোর আর ঝিলের মধ্যে আমি কোনো কথা বলতে চাই না, আমি এখন আসছি, বলে চৌতি চলে যেতে গেলেই বলে, শোন, আমি জানি ঝিল কখনো আমাকে ডিভোর্স দেয়নি, ওকে ডিভোর্স দিতে বাধ্য করেছে, হয়তো আমার বাড়ির লোক ওকে টাকা অফার করেছে, তার রাগ থেকেও ডিভোর্সটা দিয়েছে। আর তুইও যে আমার বাড়ির লোকের সঙ্গে হাতে হাত মিলাচ্ছিস সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি, তুই তো বলেছিলি তুই আমাকে ভালোবাসিস, আর তোর আমার বিয়ের সম্পর্কটা বাড়িতে বলছি, সে কারণেই বলছি। তখন চৌতি বলে, শোন, আমি তোকে খুব সাহস করে আমার ভালোবাসার কথাটা জানিয়েছিলাম, কিন্তু তুই আমাকে রিজেক্ট করেছিস, তারপর থেকে কি তোকে একবার বলেছি? একবার আমি মনে করে দেবারও চেষ্টা করিনি, কিন্তু তাই বলছি তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না। তখন বল, কেন? আমি তো জানি তুই এইভাবে করছিস, তা আর আমি এটাও জানি যে ঝিল কখনো আমাকে ডিভোর্স দিতে পারে না, আমার ওর প্রতি খুব বিশ্বাস আছে, আমি এখন যাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস না যাচ্ছিস তা দেখে আমার লাভ নাই চৌতি, বলে সাক্ষ্য সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে ঝিলের মা বলে, আচ্ছা তুই তো দিদিকে ওভাবে ঠেলে ফেলে দিলি কেন, ও কী অন্যায়টা বলেছে? তখন ঝিল বলে, কেন? ও জানে না আজ আমি সাক্ষ্যকে ডিভোর্স দিয়ে এসেছি, তারপরেও ও তোর বরের জন্য মন খারাপ করছে বলে আমাকে ছোট করে খুব মজা পাচ্ছে? আর কেন আমাকে এরকম করে বলবে ও? তখন ঝিল এসে আর ও দিদিকে বলে, আচ্ছা দিদি, তুই চলে যা, তোর শ্বশুরবাড়িতে তুই চলে যা, তুই এখানে কি করছিস? তখন ও দিদি বলে, আচ্ছা তুই শান্ত হো না একটু। তখন ঝিল বলে যে, আমি কী করে শান্ত হব, ও আমাকে ডিভোর্স দিয়েছে, আর তাছাড়া আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, আর এই বিয়েটা কয়েকটা লোক জোর করে দিয়েছে। তখন ঝিলের মা বলে, শোন ঝিল, তুই যা করেছিস নিজের ইচ্ছায় করেছিস, কিন্তু তাই তুই আমাদেরকে কিছু বলতে পারিস না। তখন ঝিল বলে, হ্যাঁ, আমি নিজের ইচ্ছাতেই করেছি, এই বিয়েটা তো আমাকে জোর করে দিয়েছিল, তাই জোর করে বিয়ে দেওয়া কখনো সত্য বিয়ে হতে পারে না। ঠিক তখনই সাক্ষ্য সেখানে আসে, আর এসে বলে, ঝিল বলে চিৎকার করে ডাকে, আর তখন ঝিল ওইদিকে ঘুরিয়ে তাকালে দেখতে পাই যে সাক্ষ্য এসেছে। তখন ঝিলের মা যায় আর বলে, এসো বাবা। তখন সাক্ষ্য ভিতরে আসলে ঝিলের মা বলে, দেখো না, মেয়েটার খুব মাথা যন্ত্রণা করছে, খুব যন্ত্রণা ছটফট করছে। তখন ঝিলের দিদি বলছে, আচ্ছা আমাদের বোনটা বাঁচবে তো, ওর মাথা খুব যন্ত্রণা করছে। তখন ওর বন্ধুরাও বলে, খুব যন্ত্রণায় ও কান্নাও করছে, আপনি একটু দেখুন না। তখন সাক্ষ্য বলে, কেন মাথা যন্ত্রণা কেন করবে, মাথা যন্ত্রণা করার তো কোনো কথা নেই। তখন ঝিল বলে, মা, আমার ব্যাপারে আর কারোর সঙ্গে তোমার কোনো ডিসকাস করার কোনো দরকার নেই। তখন সাক্ষ্য বলে, আচ্ছা একটু আমি ঝিলকে আলাদা করে কোথাও নিয়ে যেতে পারি? তখন ও দিদি বলে, কিন্তু কী করে নিয়ে যাবে তুমি, ও তো খুব অসুস্থ, ওর মাথায় খুব যন্ত্রণা করছে। তখন বলে, আমি দেখছি কী করে ওকে নিয়ে যেতে পারে। তখন ওর বান্ধবীরা কিছু বললে বলে, তোরা এখান থেকে যাবি না, তোরা এখান থেকে দাঁড়িয়ে থাকবি। তখন ওর বন্ধুরা বলে, তোর এত কষ্ট আমি সহ্য করতে পারছি না আমরা, তাই তো আমরা বলছি নাকি। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করবেন।